সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিল পশ্চিমবঙ্গ সরকার। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের ঘোষণা, অবৈধদের নিজ দেশে ফেরতের হুঁশিয়ারি। স্থায়ী যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের, পর্যালোচনা করছে তেহরান। চুক্তি করতে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজের নিয়ন্ত্রণ আরও জোরদার আইআরজিসির। ফ্লোরিডার আটক মানবাধিকার কর্মীদের উপর নির্যাতন। ইতালি ও ফ্রান্সে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব। পার্লামেন্ট ভাঙার আইন পাশে রাজনৈতিক সংকটে নেতানিয়াহু। কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউলের বিরুদ্ধে মার্কিন নাগরিক হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। হামলার অজুহাত বলছে হাভানা। ক্যারিবীয় সাগরে বিমানবাহী রণতরী মোতায়েন। এবং মার্কিন গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পুতিন শির উদ্বেগ। সম্পর্ক জোরদারে ৪০ চুক্তি সই। ঐতিহাসিক সফর শেষে বেইজিং ছাড়লেন রুশ প্রেসিডেন্ট। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে বড় সিদ্ধান্ত জানালেন শুভেন্দু সরকার। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর বিদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে পুলিশ। একই সঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর শুরু করেছেন নতুন মুখ্যমন্ত্রী। এদিকে নাগরিকত্ব হারানোদের প্রতিবাদে কলকাতা ফের উত্তাল হয়ে উঠেছিল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের নতুন অভিযান। এদিন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বুধবার থেকেই ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্টের কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেন, সিএ আইন অনুযায়ী 7টি সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব সংশোধন আইনের আওতাভুক্ত। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এই রাজ্যে এসেছেন তাদের পুলিশ কোনো রকম হেনস্থা করবে না বা আটক করতেও পারবে না। তবে যারা সিএ অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণই অবৈধ। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। নির্বাচনে জয়ী হওয়ার পর বুধবারই প্রথমবারের মতো সংক্ষিপ্ত উত্তরবঙ্গ সফর শেষে সন্ধ্যায় সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার হাতে ২৭ কিলোমিটার এলাকার ৫৪ একর জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন। তৃণমূল কংগ্রেসের সরকারের সঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বিএসএফ সীমান্ত রক্ষার প্রশ্নে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারছিল না। রাজ্যের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারী প্রশাসন সিদ্ধান্ত নেয় সব জটিলতা কাটিয়ে দ্রুততার সঙ্গে বিএসএফ কে জমি হস্তান্তর করা হবে। এদিকে বুধবার নতুন করে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নাগরিকত্বের দাবিতে উত্তাল হয়ে ওঠে শহর কলকাতা। এদিন শিয়ালদা স্টেশন থেকে প্রতিবাদ মিছিলে সামিল হন হাজার হাজার মানুষ। বাংলার মানুষকে আমি ভাবতে বলবো, কাদের প্রতি আপনারা ভরসা করলেন? আইনের সহযোগিতা নেন, নওশাদ সিদ্দিকীর পাশে আসুন, মাথা তুলে বাঁচতে পারবেন। একটা 18 বছরের ভোটার এখানে ভোটার দিয়ে আসছে, বয়স থেকেই সে বাতিল হয়ে গেল না, সে ভোট দিতে পারলো না, তাহলে সরকারটা তো অবৈধ। ২৭ লক্ষ ভোটার বাদ দিয়েছে, তাদের অবিলম্বে নাম নথিভুক্ত করতে হবে। ৯ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হয়। এরপর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিতে শুরু করে শুভেন্দু প্রশাসন। বিশেষ করে পশু হত্যা ইস্যু, শব্দ দূষণ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়ে রাজ্যটিতে তুমুল প্রতিবাদ বিক্ষোভও শুরু হয়েছে। এরই মধ্যে অনুপ্রবেশ ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল বিজেপি রাজ্য সরকার। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ। এমন পরিস্থিতিতে ইরানকে চুক্তিতে রাজি হতে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ এড়াতে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে হরমুজ প্রণালীতে যে কোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করেছে তেহরান। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি এই গুরুত্বপূর্ণ নৌপথে একটি নিয়ন্ত্রিত মেরিটাইম জোন ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী কুহ ই মোবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল কোয়াইন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে যে কোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে।
সংঘাত স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক চ্যানেলে চলছে দর কষাকষি। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই নতুন খসড়া প্রস্তাব পাঠানো হয় বলে নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ। এর আগে ইরানের পক্ষ থেকে একটি 14 দফার প্রস্তাব দেওয়া হয়েছিল। এদিকে চুক্তি স্বাক্ষরের আগে ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সম্প্রতি দাবি করে। বিষয়টি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, তেহরানকে শতভাগ সঠিক জবাব ও চূড়ান্ত প্রস্তাব রাখতে হবে, নয়তো যে কোনো মুহূর্তে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 100% good answers, and if we do, we save a lot of time, energy, and lives. ওয়াশিংটনের খসড়া প্রস্তাব ও হুমকির মুখে কূটনৈতিক শিষ্টাচারের আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, যুদ্ধ এড়াতে ইরান সবসময় সব পথ খোলা রেখেছে, তবে বল প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না বলে সতর্ক করেন তিনি। এক সময়ের যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী ও পরমাণু কর্মসূচির ঘোর সমর্থক মাহমুদ আহমাদিনেজাদকে ঘিরেই ইরানের শাসক বদলের এক পশ্চিমা চিত্রনাট্য শুরু হয়েছিল। তেহরানের নরম্যাক এলাকায় গৃহবন্দিত্ব থেকে তাকে মুক্ত করতে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলায় আহমাদিনেজাদ নিজেই আহত হন। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়েছে। এক দশকেরও বেশি সময় আগে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিয়েছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। তিনিই ছিলেন ওয়াশিংটন ও তেলাবিবের অপারেশন এপিক ফিউরির তাসের টেক্কা। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, তেহরানের ধর্মতান্ত্রিক সরকারকে হটিয়ে সেখানে একটি মার্কিন বান্ধব বিকল্প সরকার বসানোর প্রথম ধাপ ছিল আহমাদিনেজাদের উদ্ধার অভিযান। তবে যুদ্ধের প্রথম দিনেই সেই হিসাব পুরোপুরি ওলটপালট হয়ে যায়। ইসরায়েলি বিমান হামলার মূল লক্ষ্য ছিল আহমাদিনেজাদের বাড়ির সামনে পাহারারত রেভলিউশনারি গার্ডের সেন্ট্রি পোস্ট ধ্বংস করা। স্যাটেলাইট চিত্রে সেই পোস্টটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার প্রমাণ মিললেও ভেতরে থাকা আহমাদিনেজাদ নিজে এই হামলায় গুরুতর আহত হন। এই ঘটনার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি এবং বর্তমানে তিনি কোথায় ও কী অবস্থায় আছেন তা সম্পূর্ণ ধোঁয়াশাচ্ছন্ন। তবে এই মৃত্যুর মুখ থেকে ফেরার পর তিনি পশ্চিমাদের এই শাসক বদলের মহাপরিকল্পনা নিয়ে চরম হতাশ হয়ে পড়েন। কাকতালীয় বিষয় হলো, গত কয়েক বছরে আহমাদিনেজাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দূরত্বের দেয়াল ক্রমশ চওড়া হয়েছিল। কয়েক দফায় তার প্রেসিডেন্ট পদের প্রার্থিতা বাতিল করা হয় এবং তাকে এক প্রকার গৃহবন্দী করে ফেলা হয়। অন্যদিকে ভেনেজুয়েলার মাদুরোকে সরিয়ে দেলসি রদ্রিগেজকে ক্ষমতায় বসানোর সফল মার্কিন মডেলটি ডোনাল্ড ট্রাম্প ইরানেও পুনরাবৃত্তি করতে চেয়েছিলেন, যেখানে তাদের প্রথম পছন্দ হয়ে ওঠেন এই সাবেক কট্টরপন্থী নেতা। চরম রাজনৈতিক সংকটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট ভেঙে দিতে প্রাথমিক একটি বিল পাস হয়। এর মধ্য দিয়ে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হয়েছে। এদিকে গাজা অভিমুখে রওনা হওয়া সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকে চরম অবমাননার ভিডিও শেয়ার করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেন গাভির। এর জেরে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ইতালি, ফ্রান্স ও কানাডা সহ একাধিক দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের ইসরায়েলি নৌবাহিনী জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর পরপরই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় বন্দী মানবাধিকার কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে মাটিতে বসিয়ে চরম অপমানজনকভাবে হেনস্থা করা হচ্ছে। কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীর এমন আচরণে বন্দীদের মানবাধিকার লঙ্ঘনের দৃশ্য বিশ্ব নেতাদের ক্ষুব্ধ করে তুলেছে। ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও কানাডা এটিকে মনুষ্যত্বের অবমাননা ও দানবীয় আচরণ আখ্যা দিয়ে নিজ নিজ রাজধানীতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে। এমনকি খোদ মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মন্তব্য করেছেন, এই ভিডিও প্রকাশ করে বেন গভির ইসরায়েলের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। এদিকে বৈশ্বিক এই নিন্দার ঝড়ের মাঝেই ঘরের মাঠে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার কোনো বিরোধিতা ছাড়াই 110 জন আইন প্রণেতার বিপুল সমর্থনে ইসরায়েলি পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রাথমিক বিল পাশ হয়েছে। অর্থোডক্স ইহুদি দলগুলো জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ক্ষমতাসীন জোট নিজেই এই বিলটি উত্থাপন করে। তবে প্রাথমিক অনুমোদনের মাধ্যমে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ প্রশস্ত হলেও এটি চূড়ান্ত আইনে পরিণত হওয়ার আগে সংসদীয় কমিটিতে পর্যালোচনা এবং নেসেটে আরও 3 দফা ভোটাভুটির প্রয়োজন হবে।
আগামী অক্টোবরের নির্ধারিত নির্বাচনের আগেই সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আভাস মিলছে। 2023 সালের 7 অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা, গাজা, লেবানন ও ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি এবং দুর্নীতি মামলার কারণে নেতানিয়াহুর জনপ্রিয়তা আগেই তলানিতে ঠেকেছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে, নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদের নতুন রাজনৈতিক জোটের কাছে এই আগাম ভোটে বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে নেতানিয়াহুর। কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। মায়ামির ফেডারেল আদালতে কাস্ত্রোসহ 6 জনের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যা চক্রান্ত ও বিমান ধ্বংসের অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ প্রকাশ্য হুঙ্কার দিয়ে বলেন, ওয়াশিংটন তার নাগরিকদের ওপর আঘাতের ঘটনা কখনোই ভুলে যায় না এবং এর চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে। 1996 সালে কিউবান প্রবাসীদের মায়ামি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাদার্স টু দ্য রেস্কিউয়ের 2টি উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় রাউলের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হলো। তবে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, বারবার আকাশসীমা লঙ্ঘনের পর কিউবা সেদিন আত্মরক্ষার্থেই ওই পদক্ষেপ নিয়েছিল। এই মামলাকে একটি রাজনৈতিক চাল এবং সামরিক হামলার অজুহাত তৈরির চেষ্টা বলেও আখ্যা দেন তিনি। এদিকে রাউল কাস্ট্রোর বিরুদ্ধে আনা অভিযোগকে একটি বড় মুহূর্ত বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিউবার সাথে কোনো সামরিক উত্তেজনা বাড়ানোর প্রয়োজন দেখছেন না বলেও মন্তব্য তার। যদিও ট্রাম্পের এমন মন্তব্যের পরই ক্যারিবীয় সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস এর নেতৃত্বাধীন একটি শক্তিশালী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, যে কোনো কৌশলগত সুবিধা অর্জন এবং স্থিতিশীলতা রক্ষায় এই রণতরী চরম প্রাণঘাতী ভূমিকা রাখতে সক্ষম। এই রণতরী মোতায়েনের মাধ্যমে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কা করছে কিউবা। এর আগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একইভাবে অভিযুক্ত করার পর মার্কিন বাহিনী তাকে আটক করার অভিযান চালিয়েছিল। তবে কিউবা সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করার সম্পূর্ণ অধিকার হাভানার রয়েছে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার পরিণতি হবে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। উগান্ডায় ইবোলা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে 139, আক্রান্ত 600। ভ্যাকসিন তৈরিতে লাগবে অন্তত 9 মাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। ইরানে দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি ও সংলাপের উপর জোর দিয়েছেন দুই নেতা। মার্কিন গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন তারা। রুশ প্রেসিডেন্টের চীন সফরে দুই দেশের মধ্যে প্রায় 40টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার দ্বিপাক্ষিক সফর শেষে বেইজিং ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। চীনের রাজধানী বেইজিংয়ে বুধবার সফরের শেষ দিন ব্যস্ত সময় পার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং ইরান সংকট নিয়ে আলোচনা করেন তিনি। আলাপকালে শি জিনপিং বলেন, এই অঞ্চলে দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি ও সংলাপ অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে নতুন করে সামরিক উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন দুই নেতা। তারা বলেন, কিছু দেশ এককভাবে বৈশ্বিক বিষয়গুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। পুতিনের সফরে চীন ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক আরও জোরদারে প্রায় 40টি সহযোগিতা চুক্তি ও যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। দুই নেতাই জানিয়েছেন, বর্তমান ভূ রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে তাদের। পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরের এক সপ্তাহের মাথায় পুতিনের এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গুরুত্ব তৈরি করেছে। বুধবার স্থানীয় সময় রাতে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পিপলস লিবারেশন আর্মির গার্ড অব অনারের বিদায়ী অভিবাদন গ্রহণ করে রাশিয়ার উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করেন ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরে ঠিক 4 দিনের মাথায় চীনের লাল গালিচায় পা রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক সপ্তাহে পৃথিবীর 2 পরাশক্তিকে আতিথেয়তা দিয়ে বেইজিং যখন বিশ্ব কূটনীতির ভরকেন্দ্র, তখন গণমাধ্যমের নজর দুই নেতার রাজকীয় প্রোটোকল আর মনস্তাত্ত্বিক লড়াইয়ের দিকে। ট্রাম্পের কর্পোরেট শো অফের বিপরীতে পুতিনের এই সফর যেন এক পুরনো বন্ধুর একান্ত মেলবন্ধন, যেখানে আতিথেয়তার আড়ালে লুকিয়ে আছে গভীর এক ভূ রাজনৈতিক বার্তা।
ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হতে না হতেই বেইজিংয়ের রানওয়েতে এসে নামে ভ্লাদিমির পুতিনের বিমান। তবে এই দুই শীর্ষ নেতার আগমনী প্রোটোকল নিয়েই শুরু হয়েছে বিশ্ব গণমাধ্যমের চুলচেরা বিশ্লেষণ। ট্রাম্পকে বেইজিং এয়ারপোর্টে স্বাগত জানাতে যেখানে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝং, সেখানে পুতিনকে হাত মিলিয়ে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিশ্লেষকরা একে প্রোটোকলের বৈষম্য বললেও দুই নেতার ব্যক্তিগত রসায়নের গভীরতা ফুটে উঠেছে শি জিনপিংয়ের আনুষ্ঠানিক সম্ভাষণে, যেখানে ট্রাম্প ছিলেন কেবলই এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আর পুতিন হলেন সির সবচেয়ে প্রিয় পুরনো বন্ধু। পার্থক্য শুধু প্রোটোকলে নয়, দুই নেতার সফর সঙ্গীদের বহর এবং আতিথেয়তার ধরনেও ছিল চোখে পড়ার মতো বৈসাদৃশ্য। বেইজিংয়ে ট্রাম্পের দুই পাশে যখন দেখা গেছে অ্যাপল বা টেসলার মতো সিলিকন ভ্যালির টেক জায়ান্টদের সিইওদের, তখন পুতিনের সঙ্গী কেবলই পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার তেল আর ব্যাংকিং খাতের কর্তা ব্যক্তিরা। বিলাসবহুল ফোর সিজনস হোটেলে থাকা ট্রাম্প যেখানে ব্যস্ত ছিলেন $100 কোটি বাণিজ্যিক চুক্তি আর সয়াবিন ক্রয়ের চুক্তি নিয়ে, সেখানে দিয়াও ইউতাই স্টেট গেস্ট হাউসে স্থান পাওয়া পুতিনের লক্ষ্য ছিল ডলার মুক্ত বাণিজ্য আর পাওয়ার অফ সাইবেরিয়া 2 পাইপলাইনের মতো দীর্ঘমেয়াদী কৌশলগত নিরাপত্তা। তবে বেইজিংয়ের ঝংনানহাই প্রাঙ্গণ থেকে আসা সবচেয়ে মুখরোচক গল্পটি ছিল দুই নেতার মনস্তাত্ত্বিক লড়াইয়ের। গত সপ্তাহে শি জিনপিং যখন ট্রাম্পকে তার সরকারি চত্বর ঘুরিয়ে দেখাচ্ছিলেন, তখন কথায় কথায় শি জানান যে এই চত্বরে একান্ত চাপানের আমন্ত্রণ পাওয়া হাতে গোনা নেতাদের একজন পুতিন। মার্কিন গণমাধ্যমের দাবি, শি জিনপিং এর মুখে পুতিনের এই প্রশংসা শুনে ট্রাম্পের স্বভাবসুলভ চরিত্রে বেশ বড় একটা চোট লাগে, যার জবাবে ট্রাম্প শুকনো মুখে একটা শব্দই উচ্চারণ করতে পেরেছিলেন, গুড। বিশ্লেষকরা আরও বলছেন, ট্রাম্পের বেইজিং সফর যদি লোক দেখানো জাঁকজমক বাণিজ্যিক মহড়া হয়ে থাকে, তবে পুতিনের সফরটি হলো দুই নেতার গভীর সামরিক ও রাজনৈতিক বোঝাপড়ার প্রমাণ। ওয়াশিংটনকে বুড়ো আঙুল দেখিয়ে বেইজিং স্পষ্ট করে দিল, যুক্তরাষ্ট্র বাণিজ্যিক অংশীদার হতে পারে, কিন্তু ক্রেমলিন ঘরের লোক। জাপানের মাউন্ট ফুজির পাদদেশে হিমার্স রকেট সিস্টেমের মহড়া চালিয়েছে মার্কিন সেনারা। মহড়ায় মোবাইল লঞ্চার থেকে 1 ডজন রকেট ছোড়া হয়। বুধবার ক্যাম্প ফুজিতে জাপানি বাহিনীর সঙ্গে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের পরীক্ষা চালায় মার্কিন মেরিন বাহিনী। সামরিক ট্র্যাকের পেছনে স্থাপিত এই মোবাইল লঞ্চার দ্রুত অবস্থান বদল করে রকেট ছুটতে সক্ষম। শুট অ্যান্ড স্কুট নামে পরিচিত এই কৌশল ড্রোন নির্ভর আধুনিক যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। পারমাণবিক সক্ষমতা প্রদর্শনে বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পারমাণবিক সক্ষমতা যাচাই ও প্রস্তুতি জোরদারে 3 দিনের সামরিক মহড়া শুরু করেছে তারা, যেখানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলনও অন্তর্ভুক্ত হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই মহড়ায় অংশ নিচ্ছে 60,000-এর বেশি সেনা। নরেন্দ্র মোদীর ঝুলিতে 17টি চুক্তি এলেও পিছু ছাড়েনি ভারতের অভ্যন্তরীণ মানবাধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে অস্বস্তিকর প্রশ্ন। নেদারল্যান্ডস ও নরওয়েতে বাণিজ্যিক সম্পর্কের আড়ালে বারবার সামনে এসেছে সংখ্যালঘু নিরাপত্তার বিষয়টি। তবে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে সমালোচকদের অজ্ঞ বলে দায় এড়াতে চেয়েছে দিল্লি। আন্তর্জাতিক বিশেষ বিশ্লেষকদের মতে, বিশ্বমঞ্চে প্রভাবশালী শক্তি হতে হলে শুধু অর্থনৈতিক ও সামরিক শক্তি নয়, অক্ষুণ্ণ রাখতে হবে গণতান্ত্রিক মূল্যবোধও। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং 6ষ্ঠ বৃহত্তম অর্থনীতি হওয়ায় ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে মুখিয়ে আছে ইউরোপের দেশগুলো। তারই ধারাবাহিকতায় মোদির ইউরোপ সফরে নেদারল্যান্ডসের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা খাত সহ মোট 17টি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়। তবে বাণিজ্যিক এই সাফল্য ছাপিয়ে সফরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ভারতের সংখ্যালঘু নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার মতো সংবেদনশীল বিষয়গুলো। নেদারল্যান্ডসের স্থানীয় গণমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী মুসলিম সংখ্যালঘু নির্যাতন ও ভাঙচুরের চিত্র গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। এমনকি বৈঠকের আগেই ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তীতে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রশ্নের জবাবে সাফ জানায়, সমালোচকরা ভারত সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে না। নরওয়ে সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা সংবাদ সম্মেলনে ভারতের 5,000 বছরের ইতিহাস এবং করোনাকালের মানবিক সাহায্যের কথা উল্লেখ করে সমালোচকদের অজ্ঞ ও এনজিও দ্বারা প্রভাবিত বলে আখ্যা দেয়। মূল প্রশ্নের সরাসরি কোনো জবাব না পেয়ে ক্ষোভে ও অপমানে এক ইউরোপীয় সাংবাদিক মাঝপথেই প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়েও যান।
ইউরোপীয় দেশগুলোর কাছে বাণিজ্য ও মানবাধিকার দুটি বিষয় হলো মুদ্রার এপিঠ ওপিঠ। ডাচ প্রধানমন্ত্রীর উদ্বেগ কিংবা বৈশ্বিক সূচকে ভারতের অবস্থান পিছিয়ে পড়াকে কেবল অজ্ঞতা বা প্রশ্ন এড়িয়ে যাওয়ার কৌশল দিয়ে ঢেকে রাখা সম্ভব নয়। তাই বাণিজ্যিকভাবে সফল হলেও এই সফর আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তির সংকটকে আরও একবার স্পষ্ট করে তুলেছে। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক পরাশক্তি হয়ে ওঠার লড়াইয়ে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি যথেষ্ট নয়, নিশ্চিত করতে হবে অভ্যন্তরীণ মানবাধিকার ও সংবাদ মাধ্যমের অবাধ স্বাধীনতাও। ভারতের রাতারাতি আলোচনায় ককরোচ জনতা পার্টি। তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করে দেশের এক বিচারপতির মন্তব্যের জেরেই এই আন্দোলনের শুরু। নামের এক তরুণ, যেখানে প্রতিদিন যুক্ত হচ্ছেন হাজারো ভারতীয়। ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক তেলাপোকা জনতা পার্টি। তরুণদের নিয়ে রাতারাতি গড়ে ওঠে অনলাইন ভিত্তিক এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির আদলে নাম দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টি। মূলত তরুণ বেকারদের তেলাপোকার সঙ্গে তুলনার প্রতিবাদে এমন আন্দোলনের যাত্রা শুরু, যার নেতৃত্বে রয়েছেন অভিজিৎ দীপকে নামের এক তরুণ, যেখানে প্রতিদিন যুক্ত হচ্ছেন হাজারো ভারতীয়। এই বিতর্কের শুরু ভারতের বিচারপতির করা এক মন্তব্য ঘিরে। সুপ্রিম কোর্টের এক শুনানিতে বিচারপতি সূর্যকান্ত বলেন, কিছু পরজীবী বিদ্যমান ব্যবস্থাকে আক্রমণ করছে। এ সময় তিনি বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করেন। বলেন, তেলাপোকার মতো এমন কিছু তরুণ আছে যারা কোনো চাকরি পায় না। তাদের কেউ কেউ গণমাধ্যম কর্মী সাজে, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হয়, আবার কেউ তথ্য অধিকার কর্মী বা অন্য কোনো অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করে। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে জেনারেশন জেড বা জেনজিদের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি। নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনামলে এই তরুণরা সবচেয়ে বেশি বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও ধর্মীয় মেরুকরণের ভুক্তভোগী হচ্ছে। বাড়তে থাকা এই ক্ষোভের মাঝে অভিজিৎ দীপকে তার এক্স অ্যাকাউন্টে লেখেন, সব তেলাপোকা যদি একজোট হয়ে যায় তাহলে কেমন হবে। তার এই ব্যঙ্গাত্মক পোস্ট পেছনে লুকিয়ে থাকা চরম হতাশা আর ক্ষোভকে আরও এক ধাপ এগিয়ে দেয়। মোদীর দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নামের সঙ্গে মিলিয়ে ককরোচ জনতা পার্টি নামে একটি ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট খোলেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে চর্চিত ককরোচ জনতা পার্টি। অভিজিৎ যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনসে স্নাতক করেছেন। বর্তমানে শিকাগোতে আছেন। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যারা ক্ষমতায় আছেন তারা সাধারণ নাগরিকদের তেলাপোকা আর পরজীবী মনে করেন। তাদের জানা উচিত নোংরা ও পচা জায়গাতেই তেলাপোকার বংশবৃদ্ধি হয়। বর্তমানে ভারতের অবস্থাও ঠিক তেমন।